এপিস নিয়ে আলোচনা চলছিল। আমরা গতকালকে চেষ্টা করছিলাম এপিসের কিছু স্বরূপ, কিছু ফ্যাসেট আপনাদেরকে বোঝানোর। হ্যাঁ? আপনারা মনে হয় কিছুটা ধারণা পাচ্ছেন কেন এপিস কি করে। আমরা এপিসের অ্যাটিচিউড, এপিসের বিভিন্ন ধরনের বিষয় আমরা জানতাম, কিন্তু আমরা আসলে এপিসের পার্সনের মধ্যে সূক্ষ্ম কি ঘটনা ঘটে যার কারণে এপিস এরকম করে সেটা বোঝার চেষ্টা করছি, এবং আমরা আগামী দিনগুলোতে এটাই বুঝবো আর কি। তো গতকালকে মনে হয় আলোচনা করছিলাম, কোন পর্যন্ত আলোচনা করছিলাম, এন্টিক প্লেইং বলছিলাম, তাই না? লাফিং এন্টিক প্লেইং বলিনি? এন্টিক প্লেইং বলেছিলাম, বলিনি নাকি? আমার তো মনে পড়ছে না। এন্টিক প্লেইং বলেছিলাম। বিজি ফ্রুটলেস মনে হয় আলোচনা হয়েছিল, তাই না? বিজি ফ্রুটলেস কি আলোচনা হয়েছিল গতকালকে? শেষ করছিলাম মনে হয় বিজি ফ্রুটলেস দে, নাকি মনে আছে? জি জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা। এরপরে গতকালকে যে লিস্ট দিয়েছিলাম সেই লিস্ট আপনারা যারা লিখে নিয়েছেন তাদের সুবিধা হবে। আমরা আজকে আলোচনা করব ডান্সিং নিয়ে। ডান্সিং তো আলোচনা হয়নি মনে হয় গতকালকে, না? ডান্সিং বোঝাটা খুব জরুরি। ডান্সিং বলেছিলাম সিয়াম? না না না, স্যার। ডান্সিং নিয়ে আলোচনা ডান্সিং হয়নি। অনেক রেপার্টরিতে ডান্সিং ডিজায়ার টু ডান্স দেওয়া আছে, কিন্তু মূল রূপটি হচ্ছে ডান্সিং। তো আমরা যারা ধরেন যে ডিকশনারি থেকে রেপার্টরির অর্থ বোঝার চেষ্টা করি, তাদের জন্য ডান্সিং এর অর্থ হলো যে রুগী নাচে, রুগী চান্স পেলে নাচছে। এখন আপনার চেম্বারে রুগী আসবে, এসে ডান্স করবে, হাত পা ছুড়বে, এই করবে। ডান্স তো আর এরকম 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 করলে তো হয় না, তাই না? একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, একটা নির্দিষ্ট গ্রামার আছে। সেই গ্রামার অনুযায়ী যদি হাত পা চালায়, বডি মুভমেন্ট করে, জেস্চার করে, চোখ মুখ সবকিছু করে, তাহলে না আমরা ডান্সিং করবো। তো সেই রকম কন্ডিশন রুগী হবে, আসবে, আর আপনি ডান্সিং রুব্রিক্স নেবেন, তা কিন্তু বিষয়টা এরকম না। তো ডান্সিং এর মানে হলো কি, ডিকশনারি মিনিং হচ্ছে নৃত্য করা, নাচা। ঠিক আছে, কিন্তু এই রুব্রিকটা আপনি যদি এই নৃত্য করা বা নাচা এর কন্টেস্টে ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা অব্যবহারিতই থেকে যাবে। আমি ডান্সিং নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম সিপিয়া যখন আমি পড়েছিলাম তখন। সিপিয়ার আপনারা যারা খুব মন দেয়া শুনেছেন, বুঝেছেন, তারা রেগুলার সিপিআই ইউজ করেন, এরকম অনেকেই আমার সাথে কথা বলেছেন যে আগে তো সিপিআই দিতেই পারতাম না, এখন তো সিপিআই দিই এবং রেজাল্টও পাই। সিপিআই আসলে আমি নিজেও খুব ইউজ করি। ইনফার্টিলিটি কেস থেকে শুরু করে বড় বড় অনেক কেসে সিপিআই এত চমৎকার রেজাল্ট পাওয়া যায়। আপনি সিপিআর যদি কোর ধরে সিপিআই কে প্রেসক্রাইব করতে পারেন, ডেফিনেটলি সিপিআই কখনোই আপনাকে হতাশ করবে না। তো যাক, ডান্সিং ওয়ার্ডটা দেওয়া আছে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে। তাহলে আপনি এটাকে যদি নাচা বা নৃত্য করা মনে করে নেন, তাহলে কিন্তু অতটা সামঞ্জস্যপূর্ণ হবে না। ডান্সিং এর যে ফিলিংসটা আছে, ডান্সিং এর মধ্যে যে সূক্ষ্ম অনুভূতিটা আছে, সেটা আপনাকে বুঝতে হবে। তো গান, তারপরে নাচ, আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম বিসমিল্লাহ খানের সানাই, তাই না? ওস্তাদ বিসমিল্লাহ খান, তার সানাই। আমরা রবি শঙ্করের সেতার, বা আরো ইন্ডিয়ান বড় বড় যোদ্ধা আছে, যোদ্ধা আছে, আলাউদ্দিন খান, তারপরে আমরা তবলা শুনি জাকির জাকির হোসেন। হ্যাঁ, তাদের এই যে বাদ্য, অথবা আপনি যদি বিভিন্ন রাগ সঙ্গীত সহ বিভিন্ন ধরনের, এক একজনের এক এক ধরনের পছন্দ থাকে। কেউ মেলোডিয়াস সং পছন্দ করে, কেউ সরি গুরু গম্ভীর গান পছন্দ করে। তো এই এই বিষয়গুলা কি, গান নাচ আসলে কি করে, মানুষের কেন প্রয়োজন হয়? বেসিক্যালি গান নাচ মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়। সুর, সুর কিন্তু তৃপ্তি এনে দেয়। আমি এটাকে ধর্মীয় অ্যাসপেক্টে নিয়ে যাই না, কিন্তু সকালবেলা চিন্তা করেন, আপনার মা, আমাদের মা যখন মধুর সুরে কোরআন শরীফটা পড়ে, সেই ভোরবেলায় ফজরের পরে, হ্যাঁ, সেই সুর, সুরটা কিন্তু আমি বুঝতে পারছি না সে কি ওয়ার্ড বলছে, আরবি আমি জানি না,
আরবি ওয়ার্ডের অর্থ আমি জানি না, বুঝি না, আমরা মুখস্থ করা বাঙালি, আমরা পারাকে পারা, সূরাকে সূরা আমরা মুখস্থ করে ফেলি, অর্থ হয়তো বুঝি না, কিন্তু মায়ের সেই সুমধুর কণ্ঠটা কিন্তু আমাদের মনের মধ্যে কি করে, প্রশান্তি এনে দেয়। তাহলে ওই ছন্দ, তাই না, ছন্দ মানুষের মনকে প্রশান্তি এনে দেয়। তো এই গান বা নাচের সময় মানুষের মনের মধ্যে অনেক আনন্দ তৈরি হয়, অনেক খুশি তৈরি হয়। তো এই নাচের, আমি একটু আগে যেটা বলতেছিলাম, এরকম করে হাত ছুড়লেন, এই ওই এরকম এরকম করলেন, হ্যাঁ, এটাতে কিন্তু নাচ হলো না। নৃত্যের জন্য গ্রামার প্রয়োজনীয়, মুদ্রা ও তাল অনুযায়ী সেটাকে চালাতে হয়। এবং আমরা ভারতীয় উপমহাদেশে আমি দেখেছিলাম 7 অথবা 8 প্রকার নৃত্য আছে, এবং প্রত্যেকটা নৃত্যের আলাদা আলাদা গ্রামার, আলাদা আলাদা নিয়ম থাকে। ঠিক আছে, ধরেন যে ধ্রুপদী নৃত্য, ধ্রুপদী নৃত্যের এক ধরনের নিয়ম থাকে। তারপরে কথাকলি বা কত্থক যেটাকে বলে, বা ভারতনাট্যম নাট্যম, সেটার কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। এক একটা নৃত্যের কিন্তু এক এক ধরনের প্যাটার্ন থাকে, আলাদা আলাদা স্টাইল থাকে, নির্দিষ্ট নিয়ম হয়, একটার সাথে একটা কিন্তু সংমিশ্রণ করা যায় না। এবং যে এই নিয়মটা হচ্ছে একদম তার যে প্রকৃত সে গুরুর যে জায়গা আছে সেখান থেকে সেটা চলতে থাকে। আপনি নতুন নিয়মে কত্থক করবেন, সরি, এটা কিন্তু হবে না। কত্থকের যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, সে অনুযায়ী আপনাকে চলতে হবে। তাহলে বলা যায় এমন ব্যক্তি যা অন্যের নিয়ম অনুযায়ী বা আদেশ অনুযায়ী নিজের সম্পূর্ণ কার্যকলাপ সম্পাদন করে বা চালিয়ে নেয়, তা নৃত্যের মতন হয়। তাহলে নৃত্যের একটা যে রুল দেওয়া আছে, গুরুরা যে রুলটা শিখাইছে, সে অনুযায়ী যখন আপনি মানে হাত পা ছুড়বেন, মুখের জেস্চার চালাবেন, তখন সেটাকে নৃত্য বলা হচ্ছে। আর জেনারেল লাইফে অন্যের নিয়ম, অন্যের আদেশ অনুযায়ী আপনি যখন কার্যক্রম পরিচালনা করবেন, সেটার ভাবনা, মানে আমরা এটাকে বলি অ্যানালজি, ওই নৃত্যের যে ভাবনা আর অন্যের নির্দেশ অনুযায়ী আপনি কাজ কাম করতেছেন, সেটা একই রকমই হলো। আপনি অন্যের জন্য বা অন্যের অর্ডার অনুযায়ী আপনি দৌড়ঝাঁপ করে কাজ করছেন, হ্যাঁ, এবং সেখানে নিজের কোনো বুদ্ধি বিবেচনা খাটাচ্ছেন না, নিজের কোনো মত সেখানে প্রকাশ করছেন না, কোনো প্রকার মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেখানে দেখাচ্ছেন না, সব সময় অন্যের ইচ্ছা মতন আপনি চলতেছেন। হ্যাঁ, আমরা বলি না কথায় কথায় যে ও তো অমুকের ইশারায় নাচে, অমুক নেতার ইশারায় সে নাচে, এই কথাটা বলি, ইশারায় নাচা। হ্যাঁ, আবার আমরা বলি কি, যে সে তো সারাদিন নেচে বেড়ায়, তো নেচে বেড়ায়, এখানে ওখানে নেচে বেড়ায়। মানে ব্যক্তি অন্যের আদেশ অনুযায়ী কাজ করে, অর্থাৎ নিয়ম অনুযায়ী অন্যরা যা বলে সেভাবে করে, কিন্তু শর্ত হলো সে ওরকমটা করে কিন্তু আনন্দ পায়, সে ওরকমটা করে আনন্দ পায়। কেন? কেননা যখন নৃত্যের আনন্দ ভাবনা থাকে না, তখন সেটাকে নৃত্য বলা হয় না। যখন যারা নাচে, তাদের মুখের মধ্যে দেখবেন একটা স্মাইলি ফেস থাকতেছে, হ্যাঁ, এক মানে যে ধরনের এক্সপ্রেশন দেওয়া দরকার সে ধরনের এক্সপ্রেশন দিচ্ছে। এরকমটা কেন সম্ভব হচ্ছে? কারণ তার মধ্যে আনন্দের ভাবনা থাকতেছে, সে সেরকমটা করে আনন্দ পাচ্ছে। কিন্তু যখন সে কাজটা আনন্দহীন হয়ে যাবে, তখন সে কাজটা তার কাছে মুসিবতের মতন মনে হবে, তার কাছে ভালো লাগবে না। তাহলে আমরা কনক্লুশনে কি বলতে পারি ডান্সিং নিয়ে? ডান্সিং হলো আনন্দদায়ক। যখন নাচা হয়, তখন সে নাচের মধ্যে হারিয়ে যায়, সেখানে তার চিন্তা ভাবনা বা বুদ্ধি খাটায় কিন্তু ডান্স করে না, সে তার মধ্যে মশগুল হয়ে পড়ে। আমরা বলি না যে তার শিরায় শিরায় নৃত্য,
সে নাচতে পারবে এবং সেটার মধ্যে থেকে সে আনন্দ পাবে। তার রন্ধে রন্ধে ঢুকে গেছে। অনেকের থাকে না রন্ধে রন্ধে কাজ করার, রন্ধে রন্ধে আদেশ পালন করার মজা থাকে। করেই যাচ্ছে, জি হুজুর, জি হ্যাঁ করে দিচ্ছি, কোনো ব্যাপারই না, করে দিচ্ছি। তাহলে ডান্স হলো পা এবং শরীরের মধ্যে এক ধরনের রিদমিক মুভমেন্ট, যেখানে যে নাচছে তার মুভমেন্টের উপরে কনসেন্ট্রেশন থাকে, পুরো ধ্যান তার কাজের প্রতি থাকে। এই স্টেট গুলোর কারণে সে পরিশ্রান্ত হয়, ক্লান্ত হয়, তার শক্তি খরচ হয়, কিন্তু সে পুরা প্রসেসটাকে এনজয় করে। যখন কেউ নাচবে না তখন তো অনেক শ্রম যায়। আমি আপনি নাচি না তাই বুঝি না, কিন্তু আমি আপনি যদি নাচতাম তাহলে বুঝতাম অনেক পরিশ্রম হচ্ছে, কিন্তু এনজয়, তার মধ্যে এনজয়মেন্টটা থাকছে বলে তার মধ্যে পরিশ্রমটা আসে না। তো এরকম যারা কাজ করে, খুশি খুশি মানুষের জন্য কাজ করে, খুশি খুশি বিভিন্ন কাজ নেয়, যেটা তার নিয়ম আছে, যেটা তার করতে হবে, সেই কাজগুলো যখন খুশি খুশি করে, সেই বাড়ির মহিলার কথা চিন্তা করেন যে সকালবেলা ফজরের সময় ভোরে উঠে উঠে সবার জন্য ছুটে ছুটে কাজ করে, শাশুড়ির জন্য চা তৈরি করে, শ্বশুরের জন্য রুটি তৈরি করে, ভাজি তৈরি করে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য পোশাক পরিয়ে দেয়, নাস্তা করে দেয়, টিফিন বাটির মধ্যে টিফিন দিয়ে দেয়, হাজবেন্ড অফিসে যাবে, অফিসে যাওয়ার আগে তার জন্য কাপড় কোট টাই রেডি করে দেয়, সে কোনটার সাথে কোনটা ম্যাচিং করে করবে। এই যে ছুটে ছুটে কাজ করছে, এই কাজগুলো করতে যেয়ে কিন্তু গৃহিণী ক্লান্ত হয়ে পড়ে না। যে গৃহিণীর মধ্যে ডান্সিং ফিলিংটা থাকে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে না, সে পুরা এই প্রসেসটাকে এনজয় করে। বরং সে যখন কাজ করে সে দ্রুত কাজ করে, এটা শেষ করে ওটা করে, ওটা শেষ করে ওটা, তার একটা থেকে একটা কাজ করে। সে কখনোই ভাবে না যে না ভালো লাগতেছে না, আজকে শাশুড়ির জন্য চা বানাবো না, থাক, আজকে হাজবেন্ডকে টিফিন দেবো না, থাক। সেটা কিন্তু সে ভাবে না। যে যারা এরকম ভাবে তাদের ক্ষেত্রে আপনারা কখনোই ডান্সিং গ্রুপ ডিস্কটা নিতে পারবেন না। যাদের মধ্যে এই কাজ করার এই আনন্দটা, এই এগুলা থাকে, নিচে নিচে কাজ করে, নিচে নিচে ফিরে, তাদের ক্ষেত্রে আপনি এই ডান্সিংটা নিতে পারবেন। আমি মনে হয় ডান্সিং এর বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম। হ্যাঁ, আক্তার শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহা ভাই প্লিজ বলেন। এই যে আপনি যখন সিপিএ পড়াচ্ছিলেন হ্যাঁ, তখন কিন্তু এই ডান্সিং এর একটা ভিডিও দেখাইছিলেন। আচ্ছা ভিডিওটা আবার দেখাই দিচ্ছি, আচ্ছা, আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি একটু। ডান্সিংটা দেখেন, তাহলে ডান্সিংটা শিখতে পারলেও কিন্তু এক গ্রুপ, এক সেট মেডিসিন আপনারা চিনে ফেলতে পারবেন। হ্যাঁ, এক সেট মেডিসিন আপনারা জানতে পারবেন। আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, এটা অনেক মানে পুরোটা দেখলে ডান্সিংটা আরো বেশি বোঝা যায়। তো যেটুকু বুঝলেন যে এটা খুব কমন, তাই না? আমাদের অনেকের বাড়িতেই আমাদের বউ যারা আছেন, বধূ যারা আছেন, তারা কিন্তু এরকমটাই করেন। আমাদের আপারাও আছেন এখানে, তাদেরও ক্ষেত্রে হয়তো এই বিষয়গুলো থাকে। ডান্সিংটা এরকম, যাই করে খুব আনন্দ নিয়ে মানে করতে থাকে, ছুটে ছুটে করতে থাকে। হ্যাঁ, তখন আমরা এই ক্ষেত্রগুলোকে ডান্সিং নিই। তো যাক, আমরা তো বেসিক্যালি সিপিআর বিষয় নিয়ে ডান্সিং এ আসলাম। আমরা তো এই ভিডিওটা ছিল হলো, সরি, এই ভিডিওটা ছিল সিপিআর বিষয় নিয়ে, আর আমরা তো আলোচনা করছি এপিসের বিষয় নিয়ে, এপিসের ডান্সিংটা কিরকম। তো যাক, যে এপিস ব্যক্তি এরকম মানে এরকম করবে যে আহ, মানে তার আহ, আশেপাশের যে লোকজন আছে, হ্যাঁ, তার দেখা যাচ্ছে অনেক সিরিয়াস একটা অসুখ হয়েছে, বড় একটা অসুখ হয়েছে, হ্যাঁ, মানে ইনকিউরেবল একটা ডিজিজ হয়ে গেছে। তো তার আশেপাশের লোকজন যাতে বুঝতে না পারে যে সে অসুস্থ, এই জন্য কি করে সে, এই যে মহিলাটা যেরকম ছুটে ছুটে কাজ করছে সকাল থেকে, এরকম ছুটে ছুটে সবার জন্য কাজ করবে। হ্যাঁ, সবার জন্য ছুটে ছুটে কাজ করতে যাবে, এই করছে ওই করছে, শাশুড়ির জন্য করছে, মানে হাজবেন্ডের জন্য করছে। আপনাকে খুঁজতে হবে যে সে কেন এরকম করছে। হোয়াই এপিস ডান্সিং, এপিস ইন ডান্সিং, কেন এপিস ডান্সিং এর মধ্যে আছে, কেন এপিস ডান্সিং করতেছে।
ঠিক আছে, কারণ সে অন্যের নজরে মানে পরিবারের অন্য সদস্যের নজরে নিজেকে দুঃখী প্রমাণ করতে চায় না। অন্যের চোখে সে সব সময় ভালো থাকতে চায়। সে যে কষ্টে আছে, সে যে রোগাক্রান্ত, এটা সে দেখাতে চায় না। কেন? কারণ তাকে যদি রোগাক্রান্ত, তাকে যদি কষ্টে থাকতে দেখে পরিবারের লোকজন, তাকে যদি দুঃখী দেখায়, দুঃখী সাব্যস্ত হয়, তাহলে অন্যরাও তার জন্য এতে কষ্ট পেতে পারে। এই জন্য সে এরকম করে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে সিপিয়া কেন ডান্সিং করে? সিপিয়া কেন ডান্সিং করে? স্বীকৃতি পাওয়ার জন্য। স্বীকৃতি পাওয়ার জন্য। ধন্যবাদ। স্বীকৃতি তার নাই। শাশুড়ি তাকে মেনে নিয়ে নেয়। শাশুড়ির মন রক্ষার জন্য। হ্যাঁ, মন রক্ষার জন্য। তার কদর নাই, তাকে কাজ করেই তাকে প্রতিষ্ঠিত হতে হবে। আর এই পিস তাইলে কেন করলো? কষ্টটাকে কেউ যাতে বুঝতে না পারে, তার কষ্ট কেন? নিজেকে ইয়া করার জন্য। আমার সেভ কষ্ট, আমার আমার কষ্ট যদি আনিস ভাই বুঝে ফেলে, আনিস ভাই আমার ফ্যামিলি মেম্বার, আনিস ভাই যদি আমার কষ্ট বুঝে ফেলে, তাহলে কি হবে? আনিস ভাই কষ্ট পাবে। এই কারণে সে চায় যে তার কারণে অন্যরা যাতে কষ্ট না পাক। এই কারণে সে সবসময় ছুটে ছুটে বেড়ায়। ছুটে ছুটে বেড়ায় কেন? সে যদি ছুটে বেড়ায় তাহলে অন্যরা তো ভাববে যে না, অসুস্থ মানুষ হলে তো ছুটে বেড়াতো না, সে সুস্থই আছে। এই কারণে সে কিন্তু ডান্সিং এর মধ্যে থাকে। আমি কি বুঝাতে পারলাম? এইভাবে আমাদেরকে প্রত্যেকটা কারণ দেখতে হয়। এরপরে যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাফিং ডেলিরিয়াস। লাফিং ডেলিরিয়াস। লাফিং ডেলিরিয়াসটা কি? সরি, লাফিং ডেলিরিয়াস, ডেলিরিয়াস, ডেলিরিয়াস মানে স্বাভাবিক না, বলা যায় একরকম জোর করে এরকম ব্যক্তি শুধু হেসে যাচ্ছে, হেসে যাচ্ছে, হেসে যাচ্ছে, কিন্তু এই হাসির মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা থাকে না, কোনো উন্মুক্ততা থাকে না। যেরকম আমরা কি হয়, কোনো হাসার সময় আমরা একদম প্রাণ খুলে আসি, তাই না? একদম খুললাম খোলা হাসি, এরকম খুললাম খোলা সে হাসছে না। সে এই হাসিটা কেন হাসছে? একই কারণ, অন্যকে খুশি দেখানোর জন্য, যাতে অন্যরা বলতে না পারে যে সে অসুস্থ। এটাও তার একটা অ্যাডাপ্টেশন, এটাও তার একটা তরিকা। ঠিক আছে, এরপরে আমরা পাবো আরেকটা রুব্রিক্স, সেটা হচ্ছে লাফিং সিরিয়াস ম্যাটার অ্যাবাউট, লাফিং সিরিয়াস ম্যাটার ওভার। লাফিং সিরিয়াস ম্যাটার ওভার কি মানে? সে খুব গম্ভীর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সিরিয়াস ম্যাটার নিয়ে সে হাসি মজাক করে ফেলে, যেন এগুলো তার কাছে কোনো সিরিয়াস বিষয়ই না, তার কাছে সেগুলোর কোনো গুরুত্বই নাই। কারণ সে নিজেকে হালকা রাখতে চায় এবং এই জন্যই সে এসব করে। তাহলে সিরিয়াস বিষয়টা কি, গম্ভীর বিষয়টা কি, গুরুত্বপূর্ণ বিষয়টা কি? সিরিয়াস বিষয়টা হলো সেরকম জিনিস যেগুলোতে আমাদের খুব দ্রুত ধ্যান দিতে হয়, খুব দ্রুত দৃষ্টি দিতে হয়, যেখানে সঠিক কোনো কাজ করার দরকার, খুব জরুরি দরকার, যেখানে ওই সঠিক কাজটা না করলে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটাই হলো সিরিয়াস। সিরিয়াস, তাহলে সিরিয়াসের অনুভূতিটা কি? সিরিয়াসের একদম ইনার ফিলিংটা কি? ইনার ফিলিং হলো সিরিয়াস হলো খুব জরুরি বিষয় এবং সেটাতে আপনাকে খুব দ্রুত দৃষ্টি দিতে হবে, খুব দ্রুত ধ্যান দিতে হবে এবং সেটার জন্য সঠিক প্রয়োজনীয় কাজটা করাটা জরুরি। আপনি যদি সে কাজ না করেন, যথা সময়ে যথা উপযুক্ত কাজ না করেন, তাহলে লোকসানের সম্ভাবনা থাকে। তাহলে সিরিয়াসের মানে হচ্ছে এটাই, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম কাজকে বলা হয় সিরিয়াস ম্যাটার। কিন্তু এই পিস এরকম সিরিয়াস বিষয়টাকে উপহাস করছে, হাসাহাসি করছে, হাসে উড়ে দিচ্ছে। তো একটা মানুষ কখন সিরিয়াস ব্যাপারকে হেসে উড়িয়ে দেয়, এর দুটা কারণ থাকে। একটা হলো প্রথমত যখন তার আশা থাকে না, আর দ্বিতীয়ত এরকম খারাপ খারাপ পরিস্থিতিতে তার যে কোনো কিছু হতে পারে, তখন আর সে তার কিছু করার থাকবে না।
তো যখন কিছুই হবে না তখন সে নিজেকে অন্যের থেকে দুঃখী করে লাভ কি, এজন্য সে সব কিছু হাসি মজাকের ছলে উড়াইয়া দেয়। বুঝতে পারলেন? এরপরে যে রুব্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো উইপিং। উইপিং ক্যান নট উইপিং থ্রো স্যাড। যদিও সে স্যাড, তারপরেও ক্যান নট উইপিং। স্যাড থাকে, স্যাড মানে কি, উদাস থাকে, দুঃখী থাকে, কিন্তু দুঃখী থাকা সত্ত্বেও সে কাঁদতে পারে না। দুঃখী থাকা সত্ত্বেও সে কাঁদতে পারে না। হ্যাঁ, তার মানে এটা নয় যে সে কাঁদতে জানে না, এটা কিন্তু নয়। সে কাঁদতে জানে কিন্তু সে কান্না করতে পারে না। যেহেতু সে কাঁদতে পারতেছে না, এই কারণেও তার মনটা অনেক স্যাড, অনেক উদাস। এখন প্রশ্ন হলো সে কেন কাঁদতে পারতেছে না, ভাই, এটা আমাদের জানাটা জরুরি, এটা আমাদের বোঝাটা জরুরি, এটা আমাদের অনুভব করাটা জরুরি। সে কাঁদতে পারছে না কারণ হলো কান্না কি, কান্না বলতে, উইপিং বলতে আমরা কি বুঝি? কান্না করাটা কি কি প্রকাশ করে মানুষের? ভেঙে পড়া। ভেঙে পড়া। ভেঙে পড়া কারা ভেঙে পড়ে? কারা সহজে ভেঙে পড়ে? কারা? কষ্টের গভীরতা বেশি হলে আর কি। আচ্ছা, গভীরতা বেশি হয়ে যায় ঠিক আছে, কিন্তু কারা কারা ভেঙে পড়ে? আমার মেলা কষ্ট ভাই, আমি ভেঙে পড়ি না। কারা ভেঙে পড়ে চিন্তা করেন। যারা দুর্বল চিত্তের লোক, দুর্বল হ্যাঁ, মনের লোক, হ্যালো, যারা দুর্বল চিত্তের মানুষেরা। হ্যাঁ, দুর্বল যারা, যারা দুর্বল, যারা দুর্বল, দুর্বল নই আমি ভেঙে পড়বো না, কিন্তু যারা দুর্বল তারা ভেঙে পড়ে। তাহলে কান্না, কান্না কি, যারা কান্না করে, কান্না করাটা হলো ব্যক্তির কমজোরির প্রতীক, দুর্বলতার প্রতীক। এটা ভালো করে লিখে নেন, এগুলো অনুভূতির কথা বলতেছি, ডিকশনারিতে থেকে হোমিওপ্যাথি হয় না। আপনাকে হোমিওপ্যাথি বুঝতে গেলে গভীরে যেতে হবে, গভীর ফিলিংস, ওয়ার্ডের গভীর অর্থটা বুঝতে হবে। তাহলে কান্না হলো ব্যক্তির কমজোরি বা দুর্বলতার প্রতীক। কমজোর লোক কান্না করে, অর্থাৎ সে পরিস্থিতির সামনে অস্ত্র সমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে, সে নিজেকে সমর্পণ করেছে, আমি অস্ত্র ফেলে দিলাম, পারলাম না, সে পরিস্থিতির সাথে লড়াই করতে পারছে না, এরকম ভাবনা থেকে পুরোপুরি ইমোশনালি ভেঙে পড়ে। উইপিং কিন্তু চোখ দিয়ে পানি পড়বে করে কাঁদবে আমরা নিব তা কিন্তু না। আমি উইপিংও পড়াইছিলাম আপনাদের, আপনারা ভুলে গেছেন। একদম পুরাটা ভেঙে গেছে, একদম ছারখার হয়ে গেছে, আর পারছে না, সে অস্ত্র সমর্পণ করে ফেলেছে ইমোশনালি, সে লড়াই করতে পারতেছে না। এটাকে আমরা উইপিং বলি, এটা এই এই অনুভূতিটাকে আমরা উইপিং বলি। তো তখন সে ব্যক্তি কি করে, যে ভেঙে পড়েছে সে কান্না করে, অর্থাৎ অসুস্থতা বা অসুস্থতা বা পরিস্থিতি ব্যক্তিকে ধীরে ধীরে ভেঙে ফেলেছে, ধীরে ধীরে ভেঙে একদম সে, হিন্দিতে বলে না টুট পড়া, একদম সে ভেঙে তছনছ হয়ে গেছে। কিন্তু এপিস কি করছে, এরকম ভেঙে পড়েছে তারপরেও সে খুশি দেখানোর চেষ্টা করছে, খুশি দেখাচ্ছে, নিজেকে খুশি দেখাচ্ছে। সুতরাং এরকম অনুভূতি কারণে সে উদাস হয়ে পড়ে, স্যাড হয়ে পড়ে, কিন্তু কান্না করলে তো সবাই বুঝে ফেলবে যে সে ভিতরে ভিতরে অনেক দুর্বল হয়ে গেছে। এটাতে তার যে সিরিয়াস অবস্থা, তার যে গম্ভীর অবস্থা, তার যে অসুখের ব্যাপকতা, সেটা অন্যরা বুঝে ফেলবে, এজন্য সে কান্না করতে পারে না। মানে তার অসুস্থতা এত বেশি যে সে উদাস হয়ে পড়ে আছে, পেরেশান হয়ে পড়েছে, কিন্তু লোকজনের সামনে সেটা দেখাতে চায় না। যতই বেশি হোক না কেন সে কিন্তু লোকজনের সামনে সে দেখাতে পারবে না। কিন্তু একজন এতটাই ভেঙে পড়েছে, এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছে, এরকম পার্সন কি সে লুকাতে পারবে? সে কিন্তু লুকাতে পারে না। তার পেরেশানি সে কান্না চলে আসে, কিন্তু তারপরেও সে কান্নাটাকে লুকায়, কিন্তু তার স্যাডনেসটা কিন্তু থেকেই যায়। এরপরে দেখেন একটা চমৎকার রুব্রিক্স আছে এর সাথে সাথেই, উইপিং কজলেস। দেখেন উপরের
মানে প্রথম যে রুব্রিক্সটা বললাম, উইপিং ক্যান নট উইপ থ্রো স্যাড, যদিও সে অনেক উদাস, অনেক দুঃখী, তারপরেও সে কাঁদতে পারতেছে না। আবার এখানে দেখেন লেখা আছে উইপিং কজলেস, দুইটা দুই ধরনের হয়ে গেল না? তো এর উইপিং কজলেস মানে কি? উইপিং কজলেস মানে হলো কোনো কারণ ছাড়াই। কজলেস মানে কি? কোনো কারণ নাই, কারণ ছাড়াই কান্না করবে। তাহলে দুটা দুই জিনিস হলো, কিভাবে এটা সম্ভব একই পার্সনের মধ্যে? হ্যাঁ, এখানেই কারণ। এই ব্যক্তি অন্যের সামনে কান্না করতে পারবে না, কান্না করে না। এপিস অন্যের সামনে কান্না করে না, সে আড়ালে, যেখানে লোকজন থাকবে না, যেখানে কেউ নাই, এরকম জায়গায় যে সে কান্না করে, সে ভেঙে পড়ে, তার যত খেদ, যত ভেতরের মানে গুমোট ভাব, সেটাকে সে উগলায় দেয়। ঠিক আছে, এরপরের যে রুব্রিক্সটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন। ইয়েল্ডিং ডিসপোজিশন এটা অনেকজন অনেক ভাবে ব্যাখ্যা করেছে, আমরা ওই ব্যাখ্যার দিকে যাব না। আমরা ইয়েল্ডিং ডিসপোজিশনের ভেতরের ভাবনাটা বোঝার চেষ্টা করব, এর ভেতরে যে কনসেপ্ট আছে সেটা বোঝার চেষ্টা করব। তো ইয়েল্ডিং ডিসপোজিশন কি? কোন প্রকার বিরোধ মোকাবেলা করতে করতে সে এতটাই দুর্বল হয়ে যায় যে সে বিরোধকে আর বেশি সে তার ইচ্ছা শক্তি বা আগ্রহ শক্তিতে ঠেকায় রাখতে পারে না, তখন সে সমর্পণ করে। তার নিজের ইচ্ছায় সে সমর্পণ করছে না, বরং তার উপরে যে প্রেশারটা আসছে তার জন্য সে সমর্পণ করছে। কিন্তু যখনই এই প্রেশারটা তার উপর থেকে হটে যাচ্ছে, সে আবার তার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে ইয়েল্ডিং এর মূল কনসেপ্ট কিন্তু আন্ডার প্রেশার না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কাছে যে প্রেশারটা আসছে সেটাতে সে মাথা নত করতেছে, কিন্তু প্রেশারটা যখনই চলে যায় তখন সে আবার খাড়া হয়ে যায়, সে আবার ঘুরে দাঁড়ায়। আমি ব্যাম্বুসা যখন পড়াচ্ছিলাম তখন ইয়েল্ডিং ডিসপোজিশন একটা ভিডিও দেখাইছিলাম। ব্যাম্বু কি হয়? বাঁশ, বাঁশকে আপনি প্রেসার দিয়ে এইভাবে মাথাটা এরকম করে ইয়ে করলেন, বাঁশ তো এরকম হয়ে যায়, তাই না? আপনারা দেখেছেন, বাঁশের একটা কঞ্চি নিলেন, একটা চিকন পোর্শন নিলেন, দিয়ে এইভাবে ইয়ে করলেন, এরকম বেন্ড হয়ে গেল। কিন্তু যেই সেই বাঁধানটা খুলে দেবেন, আবার সে আগের অবস্থায় ফিরে গেল। এটা হলো ইল্ডিং ডিসপোজিশন। তো এইসব তরিকা সে অন্যের নজরে নিজেকে ভালো দেখার জন্য করে। এটা বেসিক্যালি এই যতগুলো আলোচনা করলাম সবগুলাই কিন্তু এপিসের অ্যাডাপ্টেশন। তার অ্যাডাপ্টেশন হলো অন্য লোকজনকে তার দুঃখ কষ্ট দেখাবে না, সে অন্যদেরকে সে পেরেশান করবে না। তো এই যে তার অ্যাডাপ্টেশন, এই অ্যাডাপ্টেশন গুলার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে মানে কঠিন টাইপের অ্যাডাপ্টেশন হলো, আমরা দুইটা রুব্রিক্স পাই, এই দুইটা রুব্রিক্স দিয়ে এই অ্যাডাপ্টেশনটাকে প্রকাশ করা যায়। একটা হচ্ছে ডেলিরিয়াম ওয়েল ডিক্লার্ড শি ইজ, ডেলিরিয়াম ওয়েল ডিক্লার্ড শি ইজ। আরেকটা হচ্ছে অবস্টিনেট নাথিং দ্য ম্যাটার উইথ হিম ডিক্লেয়ার দেয়ার ইজ। একই কাছাকাছি। একটা হলো ডেলিরিয়াম ওয়েল ডিক্লার্ড শি ইজ, আরেকটা হচ্ছে অবস্টিনেট নাথিং দ্য ম্যাটার উইথ হিম ডিক্লেয়ার্ড, তার সাথে কিছু হয়নি, ডিক্লেয়ার্ড দেয়ার ইজ। এই দুই রুব্রিক্সটাই হলো তার চূড়ান্ততম অ্যাডাপ্টেশন। এটা হলো এমন এক ধরনের তরিকা যেটাতে তার আশেপাশের লোকজন যেন পেরেশান না হয়, আর সে তার অবস্থাকে লুকায়ে ফেলতে পারে। এই জন্যই এই তরিকাগুলা সে অ্যাপ্লাই করে। সে এই তরিকাগুলা তার লোকজনের উপরে প্রয়োগ করে, যখন তাদের বলে আর কাজ হয় না তখন সে এরকমটা করে। তো এই দুইটা রুব্রিক্স ভালো করে খেয়াল করে দেখেন, এই দুইটা রুব্রিক্স এর মধ্যে একটা কমন ওয়ার্ড আছে। কমন ওয়ার্ডটা কি? ডিক্লেয়ার। আমরা ডিক্লেয়ার ওয়ার্ডটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। ডিক্লেয়ার ওয়ার্ডের সূক্ষ্ম অর্থটা বোঝার চেষ্টা করি। ডিক্লেয়ার কি? ডিক্লেয়ার মানে হলো কি? ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা দেওয়া। ঘোষণা দেওয়া, কোনো বিষয় নিয়ে ঘোষণা দেওয়া, যাতে সবাই বুঝতে পারে যে সে যা বলছে সেটুকুই সত্য। এর আর এদিক ওদিকে যেটুকু বলে দিয়েছে তার বাইরে আর এদিক ওদিক কোনো অসত্য খোঁজার চেষ্টা তোমরা আর করো না। আর যা কিছু বলেছে, মানে যে ডিক্লেয়ার করেছে, তার পিছনে কোনো অসত্য কিছু নাই। এটাই হলো ডিক্লারেশন।
যেখানে ডিক্লারেশন থাকে ভালো করে মাথার মধ্যে ঢুকাই নেন, ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন, যেখানে ডিক্লারেশন থাকে ওখানে সংশোধনের আর কোনো জায়গা থাকে না। সরকার কোনো কিছু একটা ডিক্লেয়ার করে দিল বা আপনি কিছু একটা ডিক্লেয়ার করে দিলেন, মানে ওখানে আর কোনো পরিবর্তনের সুযোগ নাই, ডিসিশন ফাইনাল। ঠিক আছে? আপনার ক্রিকেট টেস্ট যারা খেলা দেখেন, টেস্ট খেলায় কি হয়, ইনিংস ডিক্লেয়ার করে, মানে সেখানে আর ব্যাট করার সুযোগ নাই, তাহলে আমি ডিক্লেয়ার করে দিলাম মানে আর খেলবো না, এবার তোমরা খেলো। হ্যাঁ, ঠিক এইভাবেই ওই ভদ্রলোক ফাইনাল ডিসিশন হলো আমি ভালো আছি, তোমরা কোনোভাবে আমার সাথে আর জোরাজোরি করো না, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে শান্তিতে থাকতে দাও, আমি ভালো আছি, আমাকে নিয়ে আর ভেবো না। এটা হলো ডিক্লারেশন। আর যখন ডেলিরিয়াম অবস্থায় থাকে বা জেদের কারণে এরকম ঘোষণা দেয়, তখন পুরোপুরি স্পষ্ট হয়ে যায় যে কোনো দুর্বলতার কারণে বা অসহায়ত্বের কারণে সেরকম ঘোষণা দিচ্ছে, যাতে অন্য লোকরা তার অসুস্থতা বা তার পেরেশানি থেকে আশ্বস্ত হয়ে যায় যে এখন তার কোনো আর অসুস্থ নাই, আমি ভালো আছি, আমার আর কোনো অসুখ নাই, অসুস্থতা নাই, তার কোনো অসুখ নাই, বা তার দিকে আর কোনো মনোযোগ দেওয়ার দরকার নাই। সে সবাইকে খুব স্পষ্ট ভাবে বলে দেয় সে সব দিক দিয়ে ঠিক আছে, তার কোনো পেরেশানি নাই। এরকমটাই হলে এই রুব্রিক্স দুটো সূক্ষ্ম ভাবনা, অন্যরা যাতে তাকে নিয়ে চিন্তা না করে এই কারণে এপিস তার পরিবারের কোনো সদস্যকে পেরেশান করতে চায় না, এই জন্য সে সব কিছু নিয়ে খুশি থাকে। ওই যে অ্যান্টিক প্লেইং করে, বিভিন্ন ধরনের ঠাট্টা মজা, ওগুলো আমি এখনো বলিনি, ওই বিষয়গুলা সে করে। ওই যে মার্থ হিলারিটির যে বিষয়টা বললাম সেইটা করে, যত ধরনের আলোচনা করলাম এই সব ধরনের তরিকা সে অ্যাপ্লাই করে। এবং এই ডিক্লেয়ার, এই ঘোষণার পেছনে অন্য কারণ থাকতে পারে, সেটাও হলো যে তার অসুস্থতার গভীরতা সে বুঝতে পারতেছে না, তার যে অসুস্থতার ডেপথ কতখানি, কত অসুস্থ হয়ে সে পড়েছে সেটা সে বুঝতে পারছে না। এজন্য সে অন্যের সামনে, সে নিজেই বুঝতে পারছে না, তখন সে অন্যের সামনে কি প্রকাশ করে, যেন সে বলে ভালো আছে। তো এর সাথে আরেকটা রুব্রিক্স খুব ভালো যায়, সেটা হচ্ছে ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক। হ্যাঁ, মোহাম্মদ শিকদার বলেন, হাত তুলে আছেন? আচ্ছা, আমার মনে হয় উনি ভুল করে হাত তুলেছেন। তো যেটা বলতেছিলাম, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, আর কি ডেলুশন ওয়েল হি ইজ। একটা ব্যক্তি, মানে কনটেস্টটা বোঝেন, একটা ব্যক্তি কতটা অসুস্থ সেটার গভীরতা সে বুঝতে পারছে না, এই জন্য বলে দিচ্ছে যে আমি ভালো আছি। তাহলে বিষয়টা এরকম হলো না, ওয়েল সেজ ওয়াইন ভেরি সিক, আপনি বুঝতেছেন সে যে অনেক ভেরি সিক, অনেক সিক, কিন্তু সে তার বুঝতেছে না। মানে কি, মানে তার মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করছে, ডেলুশন হি ইজ ওয়েল, ডেলুশন হি ইজ ওয়েল। আর এটাও এক ধরনের ইমব্যাসিলিটি, আমরা প্যারাটাকা পড়তে যে ইমব্যাসিলিটি বুঝেছিলাম, ইমব্যাসিলিটি, ইমব্যাসিলিটি মানে তার এই বুদ্ধিটা নাই যে সে তার নিজের অবস্থা বুঝছে। ইমব্যাসিলিটিতে থাকা ব্যক্তির মাইন্ড এত শার্প থাকে না, তাদের মাইন্ড এত শার্প হয় না যে তার অসুখের গভীরতা বুঝতে পারে, তার পেরেশানির ও গভীরতা বুঝতে পারে, তার সাফারিং এর গভীরতা বুঝতে পারে, এবং সাথে সাথে সামনের দিকে তার অসুখটা সামনের দিনে কতটা ক্ষতিকর হবে, তার কতটা ক্ষতি করবে, এরকম জ্ঞানটা থাকে না। কিন্তু এপিস সব সময় কম বুদ্ধির হয় না, তার খারাপ অবস্থার অনুভূতি তার থাকে, কিন্তু সেটা সে দেখাতে চায় না, এটাও তার এক ধরনের অ্যাডাপ্টেশন। ঠিক আছে? এগুলো কিন্তু করে। ওই যতগুলা রুব্রিক্স আলোচনা করলাম সবগুলার ভাবনা কিন্তু একটাই, এপিসের যত রুব্রিক্স আছে সব রুব্রিক্সের সূক্ষ্ম ফিলিংস কিন্তু একটাই, যে অন্যকে খুশি রাখা, অন্যদের কাছে নিজের অসুখকে লুকানো, অন্যের সামনে তার অসুখ নিয়ে কথা না বলা, কারণ সে অন্যকে কষ্টে দেখতে চায় না, অন্যরা তার অসুস্থতা নিয়ে কষ্ট পাক এটা সে চায় না।
প্রত্যেকটা রুব্রিক্সের পেছনের সূক্ষ্ম ভাবনা এটা। আপনি কোনো রুগীর মধ্যে যদি এই সূক্ষ্ম ভাবনাটা পেয়ে যান, ডেফিনেটলি কোনো রুব্রিক্স নেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার, আপনি এপিস দিয়ে দিবেন। কিন্তু আমি যত সহজেই বললাম, এই কাজ করাটা কিন্তু অত সহজ না। আপনি তীব্র যন্ত্রণায় মরে যাচ্ছেন, উফ কি যন্ত্রণা, কি কষ্ট, আর আপনি বলছেন না কিছুই না, কিছুই হয়নি। এটা কিন্তু খুব সহজ কাজ না। তার এরকম ব্যক্তির অনেক শক্তি এই করতে, মানে ভালো, নিজেকে ভালো দেখাতে, যে হাসি খুশি দেখাতে, যে মার্ক করতে, যে হিলারিটি করতে, যে অনেক শক্তি খরচ হয়ে যায়। আর যখন অনেক বেশি শক্তি খরচ হয়ে যায়, যে আজকে আমি যেরকম ক্লান্ত হয়ে পড়েছি সেরকম ক্লান্ত হয়ে পড়ে। তো অনেক বেশি মেন্টাল প্রেসার তার উপরে থাকে, এজন্য সে চাপ সহ্য মানে করতে না করতে সে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। মানে তার যে সেলফ কন্ট্রোল থাকে সেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে তার যে ঢঙে কাজ করতো, তার যে স্টাইল, সেইভাবে সে আর কাজ করতে পারে না। তখন তার মধ্যে এক ধরনের উৎসুকতা চলে আসে, অ্যাংজাইটি চলে আসে, তার মধ্যে এক ধরনের বেঢপ ভাব, এক ধরনের অকওয়ার্ড ফিল চলে আসে। এই যখনই মানুষের মধ্যে অকওয়ার্ড ফিল চলে আসে, আমরা অকওয়ার্ড ফিল দেখেছিলাম সাইলেশিয়ার মধ্যে। সাইলেশিয়ার অকওয়ার্ড ফিল যখন চলে আসে, তখন কি করি কি করি, কি বলবো কি বলবো না, এরকম একটা ঘাবড়ানোর বিষয় চলে আসে, তাই না? তো এর মধ্যেও যখন অকওয়ার্ড ফিল চলে আসে, তার মধ্যে ঘাবড়ানোর বিষয়টা চলে আসে, তখন তার কি হয়, তার হাত থেকে জিনিস পড়ে যায়। সে কোনো জিনিস, একটা জিনিস নিয়ে আসে, হাত থেকে পড়ে গেল ধপাস করে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, অকওয়ার্ড ড্রপস থিং। অকওয়ার্ড ড্রপস থিংস। সে বুঝতে পারে না কিন্তু হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে। সে বুঝতে পারে না অন্যদের থেকে কিভাবে লুকাবে। হ্যাঁ, সে অন্যদের থেকে কিভাবে একটা কিছু লুকাবে সেটা সে বুঝতে পারে না। এই নিয়ে আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। রুব্রিক্সটা সিনথেসিস রেপার্টরিতে আছে। উইলস কন্ট্রোল ওভার হি উইল, ডাজ নট নো হোয়াট টু ডু হি নো, হেড উইথ ডালনেস ইন দা। ঠিক আছে, আমি রুব্রিক্সটা ব্যাখ্যা করব পরে, আজকে একটু আলোচনা করে নি। মানে অসুখের সঠিক অনুভূতি তার ভিতরে থাকে, সে অনেক বেশি দুঃখী অনুভব করে, এটা থেকে তার অ্যাঙ্গুইশ ভাব চলে আসে, কিন্তু তার অসুখের কোনো মানে চিকিৎসা নাই, এরকম ভাবনাটাও তার মধ্যে চলে আসে। আমরা এপিসকে পাই ফিয়ার ডিজিজ অফ ইনকিউরেবল। আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ইনকিউরেবল, ক্যান্সার, অনেক বড় ফিলিংস থাকে। ফিয়ার ডিজিজ অফ ইমপেন্ডিং ইনকিউরেবল অফ, যেটা তাকে ধীরে ধীরে শেষ করে ফেলবে, ধীরে ধীরে সে মারা যাবে। ডেলুশন ডাইং হি ইজ, ডেলুশন ডাইং হি ইজ, ডেলুশন ডাইং হি ইজ। কিন্তু তারপরেও তার পরিবার নিয়ে তার ভিতরে এক ধরনের চিন্তা চলতে থাকে, যে তার অসুস্থতার জন্য পরিবারের লোকজনকে সে বিরক্ত করতে চায় না। সে চিন্তা করে আমাকে তো মরতেই হবে, আমি তো মরেই যাব, আমার অসুখের জন্য আমার পরিবার মিছামিছি এত কেন পয়সা খরচ করবে, এত কেন টাকা খরচ করবে। এত এত টাকা যদি খরচ করে ফেলে, তাহলে আমার মৃত্যুর পরে আমার পরিবারের লোকজন তো আর্থিক কষ্টে ভুগবে। এই জন্য অত্যন্ত কষ্ট তার হচ্ছে, অত্যন্ত সাফারিং তার হচ্ছে, তারপরেও সে শান্তি দেখায়, তার মধ্যে কোনো প্রকার প্যানিক থাকে না। আর্সেনিক হলে কি প্যানিক তৈরি করে ফেলে, স্লাইটেস্ট পেইন আর্সেনিক সহ্য করতে পারে না, ক্যামোমিলা সহ্য করতে পারে না। কিন্তু এর এত এত ক্যান্সার, এত ব্যথা, এত ব্যথা, তারপরেও সে একদম স্ট্যাসি অবস্থায় থাকতেছে, শান্ত অবস্থায় থাকতেছে। সে তিলে তিলে মারা যাচ্ছে, কিন্তু কাউকে বলবে না যে আমি মারা যাচ্ছে, আমার জন্য কিছু করো। তার পরিবারের প্রতি তার চিন্তা এতটাই থাকে যে তার অসুখ নিয়ে, অসুখের কারণে সারা পরিবারের কোনো পার্সনকে সে বিরক্ত করতে চায় না, বিরক্ত হতে দেয় না। সে চিন্তা করে আমাকে মরতে হবে, কিন্তু আমার পরিবারকে এর জন্য আমি কোনো সাফারেন্সে ফেলবো না, কষ্ট, কোনো আর্থিক কষ্টে ফেলবো না, পরিবারকে কোনো আর্থিক অচ্ছলতা, অসচ্ছলতা, কোনো ঋণের মধ্যে আমি ফেলবো না। এজন্য সে আমৃত্যু নিজেকে শান্তিপূর্ণ দেখায়, কিন্তু তার মধ্যে
ডেথ সেন্সেশন থাকে, আমাদের রুব্রিক্স আছে ডেথ সেন্সেশন অফ, ডেথ সেন্সেশন অফ, আমাদের রুব্রিক্স আছে ডেলুশন ডাইং হি ইজ, ডেথ থট অফ ফিয়ার উইদাউট, কোনো প্রকার ভয় ছাড়াই মৃত্যু চিন্তা। যদি তার মধ্যে ভয় থাকতো তাহলে সে ওইভাবে হাসতে পারতো না, হাসির ভান করতে পারতো না। সুতরাং তার মধ্যে ফেয়ার থাকে না, পেরেশানি থাকে, সে পেরেশানি থাকে কিন্তু সে পেরেশানি অন্যের সাথে শেয়ার করতে চায় না, সে নিজেই নিজের মধ্যে রাখে এবং সে অন্য অন্য লোকজন, তার পরিবারের লোকজন থেকে সে জিনিসটাকে দূর করে দেয়। আপনারা আপনাদের কাছে অনেক রুগী আসবে, চিকিৎসা নিতে আসবে, তারা প্রথমে আপনার কাছে চিকিৎসা নিতে চায় না, এরকম রুগীর মধ্যে এই ভাবনাটা পাবেন। দেখা যাচ্ছে যে আপনার কোনো পেশেন্ট, তার কোনো আত্মীয়, সে কোনোভাবে বলে কয়ে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেননি, সেই রকম পেশেন্টের মধ্যে আপনি এই ভাবনাটা পাবেন। এমন অসুখ যেটা সচরাচর অনেক লোকের হয় না, ইনকিউরেবল, ইমপেন্ডিং, যেটা খুব কম লোকের হয়, আবার হলেও সেটা ট্রিটমেন্ট নাই, যেমন ক্যান্সার। ঠিক আছে, তো এই ক্যান্সারের রোগীরা কি হয়, এরা কারো দেখেছে বা কারো কাছ থেকে শুনেছে যে এই ক্যান্সারের ট্রিটমেন্ট তো খুব কস্টলি, ধরেন কিডনি ফেলিওর হয়ে গেছে, ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে, ডায়ালিসিস করতে হয়, অনেক খরচের বিষয়, তাই না? প্রতি সপ্তাহে 7,000 10,000 টাকা করে খরচ হয়। ক্যান্সারের যে পথ্য, যে মেডিসিন, যে কেমো, এগুলো নিতে অনেক খরচ হয়। আর এত এত খরচ করার পরেও রুগী কিন্তু মারা যায়। তো এইরকম রুগীর ক্ষেত্রে আমি আজকে যে আলোচনাগুলো করলাম, এই ভাবনাগুলো পাওয়া যায়। আমি উদাহরণ দিয়ে বলবো, আজকে আসলে আমার এনার্জি, মানে আমার ব্যাটারি খুবই ডাউন, আমাকে রিচার্জ হতে হবে। হ্যাঁ, তো এইরকম ক্ষেত্রগুলাতে এপিসের খুব স্পষ্ট ক্ষেত্র পাওয়া যায়। আমি অনেক ক্যান্সার পেশেন্টকে এপিস দিয়েছি এবং যাদেরকে ডাক্তাররা একদম থার্ড লেভেলে, ফোর্থ স্টেজে তাদের ক্যান্সার পৌঁছায় গেছে, সেরকম ক্ষেত্রগুলাতে তারা 4 বছর 5 বছর 7 বছর খুব ভালোভাবে সাস্টেইন করেছে। প্রচুর ক্যান্সার পেশেন্ট আমি পার্সোনালি ট্যাকেল করি, আমাদের কাছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে। এই জিনিসগুলো শিখতে পারলে আপনাদের কাছে অনেক পেশেন্ট আসবে, সেগুলাকে আপনাকে খুব ট্যাক্টফুলি মেনটেন করতে হবে।